নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। ইউপিএসসি এক্সামের জন্য তিনটে যে মেন পেপার মার্কস সবচেয়ে যেখানে বেশি আসে, যেটা একটা র্যাঙ্ক আনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো একটা হলো এসে, একটা হলো এথিক্স। এথিক্স মানে হচ্ছে GS 4, আর একটা হলো অপশনাল পেপার। অপশনাল পেপার তো অপশনাল পেপার তো যে যার অপশনাল পেপার আলাদা আলাদা হয়, তো সেইখানেতে তার নিজের নিজের স্কোপ থাকে। কিন্তু এসে আর এথিক্স এই দুটো পেপার কমন সবার জন্য, আর সবাই এক থাকে। আর এইখানে 130+ মার্কস নিয়ে আসা খুব একটা কষ্ট না। যেখানে জিএসের অন্য পেপারে 120 নিয়ে আসতে দম বেরিয়ে যাবে, সেখানে 130 এসে আর এথিক্সে আসতে পারে, মানে খুব অল্প পরিশ্রমের মধ্যে দিয়ে আসতে পারে। তাই এসে রাইটিং এই ভিডিওতে দেখব। এসে রাইটিং কাদের জন্য? যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, যাদের ইংলিশটা খুব উইক। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট যাদের ইংলিশ কম্পারেটিভলি উইক, ইংলিশের যে ওয়ার্ড আছে স্টক অফ ওয়ার্ড কম, তারা কি করে এসেকে লিখবে ইংলিশেতে, সেটাকে আমরা দেখব। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। চলো তাহলে শুরু করা যাক। এসে রাইটিংয়ের জন্য সবচেয়ে মেন যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হলো ইন্ট্রোডাকশান পার্ট। ঠিক আছে, ইন্ট্রোডাকশান পার্ট হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। কারণ এসে যদি আমরা দেখি 1000 থেকে 1200 ওয়ার্ডে লিখতে হয়, 1000 থেকে 1200 ওয়ার্ডে, তো এক্সামিনারের অত কনসেন্ট্রেশন থাকবে না। এতটা পড়ার এক্সামিনার তো তোমাদের মতো অ্যাসপিরেন্ট না, তাদের কোনো অত বাধ্যবাধকতা নেই, তাদের অতটা কনসেন্ট্রেশন থাকবে না। তাহলে তাদের কনসেন্ট্রেশনটাকে গ্র্যাব করার জন্য সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান যদি ভালো হয়, ইন্ট্রোডাকশান পড়ি যদি এক্সামিনারের কনসেন্ট্রেশনটাকে তোমরা ক্যাপচার করতে পারো, তাহলে সেখানেতে মার্কস ভালো রকম আসার সম্ভাবনা আসবে। তাহলে এবারে কথা হচ্ছে যে ইন্ট্রোডাকশান কী করে দেবো। ইন্ট্রোডাকশান কোড বেস ইন্ট্রোডাকশান করা যায়, কিন্তু কোড বেস ইন্ট্রোডাকশান করার সময় এটা মনে রাখবে যেন কোডটা যেটা টপিক আছে সেই টপিকের যেন সঙ্গে ম্যাচ খায়। এমন নয় যে টপিকে একটা বলেছে কোড আর তুমি একটা কোড, তোমার জানা কোড একটা দিয়ে দিলে, সেরকমভাবে ইন্ট্রোডাকশান দিলে না। একটা তুমি নিজে স্টোরি ফর্ম করতে পারো, স্টোরি নিজে যদি লেখা করো স্টোরি ফর্ম করতে পারো, কিন্তু সেই স্টোরি ফর্ম করার সময় খেয়াল রাখবে যাতে সেই স্টোরিটাও একটা ইন্টারেস্টিং স্টোরি হয়। মানে এমন না যে বোরিং হয়ে যাবে, সেরকম না, ইন্টারেস্টিং স্টোরি হয়, সেটা একটা করতে পারো। আর কি আছে, আর স্টোরি বেস করা যেতে পারে, আর অ্যানেকডোট বেস করা যেতে পারে। অ্যানেকডোট মানে হচ্ছে যে সত্য ঘটনা অবলম্বনে যেগুলো বলা হয়, সত্য ঘটনা মানে কোনো একটা মহিষীর, কোনো একটা গ্রেট পার্সোনালিটির তার কোনো লাইফস্টাইল করে দিলে, তার লাইফের কোনো ইনসিডেন্ট বলে দিলে, সেটা হিসাবেও একটা করা যায়। ঠিক আছে, এটা তো হয়ে গেল অ্যানেকডোট হিসাবে করা যায়। এই তিনটে হচ্ছে মেন উপায় করার জন্য। আর একটা যদি করা যায় যে ডাটাবেস শুরু করা যায়, কিন্তু ডাটাবেসটা করলে এসের ক্ষেত্রে সেটা অনেকটা জিএস টাইপ হয়ে যায়। কিন্তু জিএস আর এসের মধ্যে একটা এসেটা মানে এসে পেপারটা চেক করে যারা লিটারেচার নিয়ে পড়ে, তারা চেক করে, তাহলে একটা কি আলাদা করাটাই আমার মনে হয় বেটার। ঠিক আছে, এবারে কথা হচ্ছে তুমি অ্যানেকডোট পাবে কোথায়? এই যে অ্যানেকডোট আছে, এগুলো অ্যানেকডোট পাবে কোথায়? অ্যানেকডোট পাওয়ার জন্য সবচেয়ে মেন উপায় হচ্ছে, এক তো তুমি টপার্স কপি রেফার করতে পারো। টপার্স কপি এটা একটা ভালো সোর্স, টপার্স কপি দিয়ে তুমি তৈরি করতে পারো। আরেকটা তুমি ChatGPT ইউজ করতে পারো। ChatGPT ইউজ করে কোনো একটা এসে লেখার আগে তুমি ওখানে আরও কিছু কাস্টমাইজ করে দেবে, যে স্টার্টিং উইথ অ্যান অ্যানেকডোট, এরকম করে তুমি কাস্টমাইজ করে দিলে সেখান থেকেও পেতে পারো। তাহলে এই দুটো মেন একটা সোর্স হয়ে গেল কোথা থেকে পারলে। ঠিক আছে, এবারে অ্যানেকডোট তো হলো, এবারে কী হবে? এবারে অ্যানেকডোট মানে ইন্ট্রোডাকশানটা কত পেজের হওয়া উচিত? যদি আমি দেখি ইউপিএসসির ক্ষেত্রে 9টা থেকে 10টা পেজ থাকে, 9 to 10 পেজ থাকে। এর ক্ষেত্রে অ্যান্সার রাইটিংয়ের জন্য 9 থেকে 10টা পেজ থাকে, যার মধ্যে 1000 থেকে 1200 ওয়ার্ড লিখতে হয়, যেটা মোর দ্যান এনাফ। পেজ ভালো রকম থাকে, মানে তোমাদের পেজের কমতি হবে না, সেটুকু বলতে পারি। এবারে তুমি ইন্ট্রোডাকশান যেন 1 পেজের চেয়ে বেশি না হয়। প্রথম পেজটা ইন্ট্রোডাকশান 1 পেজের চেয়ে বেশি না হয়। ঠিক আছে,
এক পেজ চেয়ে বেশি হয়ে গেলে কি হবে না, ইন্ট্রোডাকশানটা অতিরিক্ত বড় হয়ে যাবে, সেটাও ভালো লাগবে না। তা এক পেজের মধ্যেই ইন্ট্রোডাকশানটা রাখার চেষ্টা করবে। এবারে ইন্ট্রোডাকশানের পরে ইন্ট্রোডাকশান হয়ে গেলো, এবার বডি পার্ট। তো তুমি ইন্ট্রোডাকশান থেকে বডি পার্টে একদম ডাইরেক্টলি জাম্প করবে না, এটা মনে রাখবে। ইন্ট্রোডাকশান থেকে বডি পার্টের জন্য ডাইরেক্টলি জাম্প করা যাবে না, তার জন্য কিছু একটা কি কানেক্টিং লিঙ্ক দিয়ে দিতে হবে। তুমি এরকম কানেক্টিং লিঙ্ক দিতে পারো, কোনো কোশ্চেন করে দিতে পারো, কোনো কোশ্চেন করতে পারো, বা সেই টপিকটা যে আছে সেই টপিকটা নিয়ে বলতে পারো যে এই টপিকে আমরা এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করব, এইটার ইন্ট্রোডাকশানের সঙ্গে এই টপিকের কি মিল আছে, এইরকমভাবে তুমি একটা লিঙ্ক দিয়ে দিতে পারো। লিঙ্ক করে দিলে, লিঙ্ক করার পরে তারপরে তুমি এলে বডি পার্টে। বডি পার্টে কী করবে, যাদের জন্য স্টক অফ ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড কম, তাদের বডি পার্টের জন্য সবচেয়ে ভালো উপায় হলো যে টপিক দিয়েছে সেই টপিকটাকে তুমি ভাগ করে নাও পেস্টেল অ্যাপ্রোচে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। যাদের ইংলিশে স্টক অফ ওয়ার্ড কম, তার পেস্টেল অ্যাপ্রোচে ভাগ করে নাও। তুমি সেটাকে একটা কানেক্ট করো, মনে করো তুমি একটা টপিক দিলে, সেই টপিকটাকে কানেক্ট করলে তুমি কোনো একটা এনভায়রনমেন্ট পার্সপেক্টিভে কিছু একটা লিখলে, তোমার যুক্তি দিলে, যুক্তির সঙ্গে একটা উদাহরণ দেওয়া মাস্ট। যুক্তি দেবে, তার সঙ্গে উদাহরণ দেবে, যুক্তি দেবে, উদাহরণ দেবে। তারপরে সায়েন্স পার্টে গেলে সায়েন্স পার্টে একটা যুক্তি দিয়ে দিলে, যুক্তির সঙ্গে উদাহরণ দিয়ে দিলে। এইরকম করতে করতে আগে বেরোবে, ঠিক আছে? আগে বেরোনোর পর কী হবে, বডি পার্টে তো এরকম করে তুমি সব পার্টগুলোকে অ্যাড্রেস করলে। এবারে কনক্লুশন যে হবে, কনক্লুশনের জন্য লাস্ট 1.5 পেজের বেশি না, 1.5 পেজের বেশি না। তাহলে তুমি কনক্লুশন কী করে করবে, কনক্লুশন করার আগে একটা সামারাইজ করবে। কারণ কী বলতো, এতগুলো পেজ পড়তে পড়তে হতে পারে যে এক্সামিনার কোনো কনসেন্ট্রেশন হারিয়ে গেছে। তাহলে তুমি সামারাইজ করে যে আগে যে বডি পার্টে যেগুলো লিখলে, সেই বডি পার্টেরগুলোকে সামারাইজ করে একটা জিস্ট ফর্মে একটা লিখে দেবে যে এটা সামারাইজ হচ্ছে, সামারাইজের ফর্মে এটাই হচ্ছে। তারপরে টু বি কনক্লুডেড বলে কনক্লুশন চালু করতে পারো। কনক্লুশনের জন্য একটা কী উপায় আছে, কনক্লুশনের জন্য সবচেয়ে বেস্ট একটা হচ্ছে, যেখান থেকে তুমি ইন্ট্রোডাকশান শুরু করেছিলে, যেই টপিক দিয়ে হোক বা যে স্টোরি দিয়ে হোক, সেই টপিকে যদি তুমি লিঙ্ক করতে পারো, তাহলে কি হবে, একটা পুরো সাইকেল ফরম্যাট হয়ে গেল। সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট, সাইকেল ফরম্যাট হয়ে গেল, ঠিক আছে? এইটা একটা করতে পারো। কনক্লুশনেও তুমি কোড বেস কনক্লুশন করতে পারো, যদি কোনো ম্যাচ খায়। আর কনক্লুশনটা সবসময় হবে ফিউচারিস্টিক ওরিয়েন্টেড হবে। মানে তুমি এমন না যে প্রবলেম দিয়ে কোনো কনক্লুশনকে শেষ করলে। কনক্লুশন পড়ার পরে এক্সামিনারকে মনে হতে হবে না এটা একটা কোনো ফিউচারে সলিউশন দিচ্ছে, ফিউচারে কোনো কিছু একটা আশার আলো জাগাচ্ছে, সেরকমভাবে একটা কনক্লুশনকে শেষ করতে হবে, ঠিক আছে? এটা তো হলো। এবারে বডি পার্টে, এবারে কথা হচ্ছে বডি পার্টে যেটা টপিক দিয়েছে সেটাই লিখবো না টপিকের বাইরে আরও কিছু লিখতে হবে। বডি পার্টে যদি মনে করো কোনো টপিক দেয়, যে এবারে যেমন একটা এসেছিলো নিউট্রাল দিয়ে এসেছিলো, যে নিউট্রাল যারা থাকে তাদেরই বেশি সমাজের পক্ষে ক্ষতিকারক, তাদের চেয়ে যারা বেশি হার্ম করে, মানে যারা নেগেটিভ পার্সন তাদের থেকেও নিউট্রাল পার্সনরা বেশি ক্ষতিকারক। তুমি এটা বলতে পারো যে পজিটিভ, তোমার যেটা কোশ্চেনে দিয়েছে তার সাপোক্ষে তুমি বললে, ঠিক আছে? সাপোক্ষে বললে তোমাকে কিন্তু একটা কাউন্টার আর্গুমেন্টও দিতে হবে। কাউন্টার আর্গুমেন্ট মানে তোমাকে দেখতে হবে মাল্টি ডাইমেনশনাল হতে হবে, যত রকমের মাল্টি ডাইমেনশন হতে হবে, আর যত ডাইমেনশন খোলা যায় সেই খোলার চেষ্টা করতে হবে। কাউন্টার আর্গুমেন্ট যদি এইটার ক্ষেত্রে বলা হয়, নিউট্রালের ক্ষেত্রে কাউন্টার আর্গুমেন্ট কী হতে পারে না, অনেক সময় নিউট্রালটা ভালো হয়, কারণ যখন আপনার নিউট্রাল না থাকার জন্য অনেককে প্রাণ দিতে হয়, লাইফ ডেথ হয়ে যায়, তাদের একটাই হয়। ইন্ডিয়া নাম মুভমেন্টে নিউট্রালিটি মেনটেন করেছিল, সেটা একটা কারণ ইন্ডিয়া মেনটেন করেছিল মানে তুমি ওটাকে বলতে পারো না যেটা ভুল, নাম মুভমেন্ট করেছে। ইন্ডিয়া ইউক্রেন রাশিয়া ওয়ারেতে করছে, নিউট্রালিটি মেনটেন করেছে। তাই এইরকমভাবে তোমাকে কাউন্টার আর্গুমেন্টও দিতে হবে। মানে তাহলে কী কী মেন জিনিস হলো, একটা ইন্ট্রোডাকশান ইন্টারেস্টিং হতে হবে, আর্গুমেন্ট যেটা কোশ্চেন দিয়েছে আর্গুমেন্টের পরে আসবে কাউন্টার আর্গুমেন্ট, ঠিক আছে? কাউন্টার আর্গুমেন্টের পরে তুমি সামারাইজ করে কনক্লুশন হবে। কনক্লুশনে যদি তুমি কিছু ওয়ে ফরওয়ার্ড দিতে পারো তো ওয়ে ফরওয়ার্ড দিয়ে দিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে মেন এসের একটা ফরম্যাট। এবার যদি তোমাদের বলা হয় কিছু একটা, যদি আমি এক্সাম্পল দিয়ে দিই, এটা হচ্ছে 2024 মেন্সের এসে পেপার,
তো এইখানেতে এসেকে চুজ করবে কি করে? এসে যেমন থাকে, এসেতে তোমার 4টে করে থাকে। একটা সেকশন এ দেখছো, এখানেতে তোমার 4টে আছে, 4টে এসে আছে, 4টের মধ্যে তোমাকে একটা চুজ করে সেটার উপর লিখতে হবে। তো এসেকে চুজ করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে তুমি যেটা জানো, তুমি যেখানে 1000 ওয়ার্ড লিখতে পারবে, তোমার যে ক্যাপাসিটি আছে তুমি সেটাকেই চুজ করবে। এমন নয় যে কোনো টপিক দেখছো টাফ টপিক, তুমি ভাবছো যে সেই টপিকটা লিখলে কম ছেলে অ্যাটেম্প্ট করবে, তাহলে সেই টপিকটা লিখবে, এরকম মোটেও করবে না। তুমি যেটা জানো সেই টপিকটাই চুজ করবে, বাকি অন্য কে কী করছে তোমার তার সঙ্গে কিচ্ছু এসে যায় না। তো আমি এটা চুজ করেছিলাম, দেয়ার ইজ নো পাথ টু হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ দ্য পাথ। মানে হচ্ছে হ্যাপিনেসের জন্য কোনো পাথ নেই, হ্যাপিনেসই হচ্ছে জীবনের একটা রাস্তা। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি করি, কোশ্চেনটা লিখে নেওয়া যদি যায়, দেয়ার ইজ নো পাথ টু হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ দ্য পাথ। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা। ঠিক আছে, তো এইটাকে আমি শুরু করেছিলাম আলেকজান্ডার দ্য গ্রেটের একটা স্টোরি দিয়ে। আলেকজান্ডার দ্য গেটের একটা স্টোরি দিয়ে চালু করেছিলাম। গেটের স্টোরি দিয়ে কি সেই স্টোরিটা না, আলেকজান্ডার যখন তার মৃত্যুশয্যায় ছিল, তখন তার যে সেক্রেটারি ছিল, পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে সে দুটো অর্ডার দিয়েছিল। অর্ডার কী কী দিয়েছিল? একটা অর্ডার দিয়েছিল, সে যখন তার কবরস্থানেতে যাবে, যে রাস্তা ধরে তার মৃতদেহটা কবরস্থান পর্যন্ত যাবে, সেই রাস্তাটা সোনায় বাঁধিয়ে দিতে, সোনা দিয়ে বাঁধিয়ে দিতে। আর একটা কি বলেছিল? আর একটা বলেছিল, সে যখন যাবে তার কবরস্থানেতে মৃতদেহটা, তখন তার যেন হাত দুটো যেন তার কাফিনের বাইরে থাকে, কাফিনের বাইরে হাতগুলো যেন থাকে। তার মানে এটা কি সে বোঝাতে চেয়েছিল যে আলেকজান্ডার দ্য গ্রেট যেখানে একটা পৃথিবীর কতটা অংশ সে দখল করে নিয়েছিল, সে এতটা অংশ দখল করার পরেও সে বুঝতে পেরেছিল যে শুধুমাত্র দখল করাটাই জীবনের লক্ষ্য না, জীবনের হ্যাপিনেস কিন্তু, ট্রু হ্যাপিনেস কিন্তু এই সাম্রাজ্য দখল করাই না। সাম্রাজ্য দখল করা, কারণ এটার খালি হাতের মাধ্যমে সে কী বোঝাতে চেয়েছিল যে তুমি পৃথিবীতে এসেছো খালি হাতে, যাবেও খালি হাতে, তো তোমাকে হ্যাপিনেস খুঁজে নিতে হবে। এমন নয় যে একটা প্রচুর বড় সাম্রাজ্য থাকলেই তুমি যে একটা হ্যাপিনেস তোমার হবে, সেরকমভাবে থাকবে না। তারপরে এইটার স্টোরিটাতে দিলাম, স্টোরিটা দেওয়ার পরে আমি এইটাই লিখেছিলাম যে কানেক্ট করার জন্য এই টপিকের সঙ্গে কানেক্ট কী করে করবো না, আলেকজান্ডার দ্য গ্রেট বুঝেছিল যে এত বড় সাম্রাজ্য হ্যাপিনেস তাকে নিয়ে আসতে, হ্যাপিনেসের জন্য এনাফ না, হ্যাপিনেসের কোনো ডেফিনেশন নেই, মানে হ্যাপিনেসের কোনো পার্টিকুলার পাথ নেই। হ্যাপিনেস প্রতিটা জীবনের প্রতিটা ইভেন্টকে এনজয় করাই হচ্ছে হ্যাপিনেসের উদ্দেশ্য, হ্যাপিনেস আনার জীবনের উদ্দেশ্য। ঠিক আছে, এটা তো হলো এবারে বডি পার্টে কী করব? বডি পার্টে আমি কী করে ভেবেছিলাম, যদি আমি প্রথমে দেখি পার্সোনাল লাইফে আমি কারো এক্সাম্পল দিয়েছিলাম। পার্সোনাল লাইফে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে ভুটানের এক্সাম্পল যদি আমি ভুটানের মানুষদের দিতে পারো, কিংবা ট্রাইবাল মানুষদের দিতে পারো। ট্রাইবাল মানুষদের এক্সাম্পল কি? ট্রাইবাল মানুষদের অত কিছু সংসাধন থাকে না, কিন্তু তারা হ্যাপি। কিন্তু সিমিলারলি যদি দেখা যায়, আমি দিয়েছিলাম সুশান্ত সিং রাজপুত যে সুসাইড করেছিল, তার এত বড়, তার ফেমাস অ্যাক্টর হয়েও তার এত টাকা পয়সা থেকেও সে সুসাইড করে নিয়েছিল, মানে সে হ্যাপিনেস না। মানে এটা দিয়ে কি হলো যে টাকা, মানি হ্যাপিনেস কিনতে পারে না। ঠিক আছে, মানি হ্যাপিনেস কিনতে পারে না। আর একটা কি যদি দেখি, মানি হ্যাপিনেস কিনতে পারে না, অথবা জীবনের কোনো পার্টিকুলার ওয়ে নেই যে সাকসেসফুল হলেই মানুষ হ্যাপিনেস হবে, এমন কোনো মানে না। এবারে যদি দেখি ইন্টারন্যাশনাল আইআরের ক্ষেত্রে আমি কি এক্সাম্পল দিয়েছিলাম? আইআরের ক্ষেত্রে আমেরিকার এক্সাম্পল দিয়েছিলাম। আমেরিকার ক্ষেত্রে এক্সাম্পল দিয়েছিলাম। আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট জিডিপি, তবুও কি সেখানেতে প্রায়ই শোনা যায় যে শুটিং ইভেন্ট হচ্ছে, কেউ মানুষকে মেরে দিচ্ছে, মানে তারা হ্যাপি না। অপরদিকে ভুটান একটা গরিব কান্ট্রি, কিন্তু তারা দেখো হ্যাপিনেস ইন্ডেক্সে কোথায় তারা র্যাঙ্ক করছে। ঠিক আছে, এবারে যদি আমি সোসাইটিয়াল দেখি, সোসাইটির ক্ষেত্রে আমি কি দিয়েছিলাম? সোসাইটির ক্ষেত্রে সেম উদাহরণ দিয়েছিলাম জাপানের ক্ষেত্রে। জাপানের সোসাইটি কত ভালো, কিন্তু জাপানের কি হ্যাপিনেস খোঁজার জন্য কেউ আর মানে বিবাহ করে তার সংসারকে বাড়ানোর চেষ্টা করছে না, নিজেদের মধ্যেই নিজেদের নিয়ে ব্যস্ত, সংসার বাড়িয়ে তার হ্যাপিনেসকে নষ্ট করছে না। অপরদিকে অন্য একটা কান্ট্রি দিয়ে দিলাম, যেমন এই সুদানের এক্সাম্পল দিয়ে দিলাম। এইরকম করে প্রতিটা
পয়েন্ট লিখেছিলাম যে এরকম যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, যে মানি থাকলে হ্যাপিনেস হবে এমন কোনো নেই, ফ্রেম থাকলেই হ্যাপিনেস হবে এমন কোনো ব্যাপার নেই, সোসাইটি ভালো হলেই হ্যাপিনেস হবে এমন কোনো ব্যাপার নেই। পার্সোনাল লেভেলে হ্যাপিনেসের একটা কারণ হচ্ছে লোকে দেখে ঈর্ষা করা, সেটা একটা হ্যাপিনেস না হওয়ার একটা কারণ। এরকম করে পয়েন্টগুলো দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো তুমি বুঝতে পারছো যে এগুলো কোনো আনকমন পয়েন্ট নয়, এগুলো তোমরাও জানো, এটা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হলে তারাও লিখতে পারবে। একদম সহজ সিধা সাদা ভাষায় লেখা, কোনো এমন কিছু টাফ ওয়ার্ড নেই, যত সিম্পল লিখবে তত বেটার সবার জন্য। ঠিক আছে, তারপরে এবারে হচ্ছে সামারাইজ করলাম। সামারাইজ করে কনক্লুশনে কী লিখেছিলাম, কনক্লুশনে আমি লিখেছিলাম যে মানুষের জীবনে দুঃখ তো থাকবেই, সুখ যেমন আছে দুঃখও তেমন আছে, দুটোকে নিয়ে প্যারালালি নিয়ে চলতে হবে। কারণ দুঃখের বিনা সুখ থাকবে না, আর সুখের বিনা দুঃখ থাকবে না, দুটোই প্যারালালি চলে। ঠিক আছে, একটা ছেড়ে যদি তুমি ভাবো যে একটাকে না নিয়ে একটাকে নেবো, সেটা কখনোই পসিবল না। এবারে লাস্টে এইটাকে লিখেছিলাম যে মানুষের সুখ দুঃখ দুটোকে নিয়ে চলতে হবে, দুটো নিয়ে কোনো কিছু নিয়ে বেশি ভেঙে পড়া, সুখেতে বেশি মানে উদ্বেগ হওয়া উচিত না, আর দুঃখে বেশি ভেঙে পড়া উচিত না। তারপরে যে মার্টিন লুথার কিং জুনিয়রের যে একটা কোট ছিল, মার্টিন লুথার কিং জুনিয়র যে কোট ছিল যে তুমি যদি দৌড়াতে না পারো তাহলে তুমি যদি উঠতে না পারো তাহলে দৌড়াও, দৌড়াতে না পারলে চলো, চলতে না পারলে খোঁড়াও, কিন্তু খোঁড়াতে না পারলে তুমি ঘষে যাও, কিন্তু তোমাকে এগিয়ে যাওয়াটা মাস্ট। সেইটা দিয়ে আমি এই এসেটা শেষ করলাম। কিন্তু এবার তোমার মনে হতে পারে আমি তো এটার কোনো কাউন্টার আর্গুমেন্ট দিলাম না, কাউন্টার আর্গুমেন্ট তো কিছু দিলাম না, কিন্তু এটার কী বা কাউন্টার আর্গুমেন্ট দেবো? হ্যাপিনেস এটা তো সত্যি কথাই, হ্যাঁ, দেয়ার ইজ নো পার্ট টু হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ দ্য পার্ট। এখানে কোনো কাউন্টার আর্গুমেন্টের কোনো জায়গায় নেই, কারণ এটা একদম চিরসত্য কথা। যদি তুমি বলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে, এটা তো চিরসত্য, এর কোনো কাউন্টার আর্গুমেন্ট হতেই পারে না। ঠিক আছে, যেমন এইটাও সেরকম চিরসত্য, এরও কোনো কাউন্টার আর্গুমেন্ট হতে পারে না। তো এইভাবে আমি লিখেছিলাম। তা তুমি এবারে এসে প্র্যাকটিস করবে কী করে? এসেকে প্র্যাকটিস করার জন্য সপ্তাহে একটা করে এসে লিখতে পারো, এসে লেখো একটা করে, প্রতি সপ্তাহে একটা করে, আর প্লাস একটা করে এসে তুমি টপার্স কপি থেকে পড়ো, তোমার আইডিয়া হবে। টপার্স কপি থেকে পড়ো, আর যদি কোনো ফ্যাক্ট লাগে বা ইন্টারেস্টিং স্টোরি লাগে সেটাকে তুমি নোট করো। ঠিক আছে, টপার্স কপি পড়ো আর নিজে একটা করে লেখার পর সেটা দেখো তোমার যে ডাইমেনশন যে বললাম পেস্টেলের ডাইমেনশন, সেই ডাইমেনশনের হচ্ছে কি ডাইমেনশন তোমার কোনো মিস হচ্ছে, তোমাকে কোনো এমন এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে না, সিম্পল ওয়ার্ডে লিখতে হবে, সিম্পল উদাহরণ দিতে হবে যাতে সবাই সেটা জানে। এমন কিছু না তুমি এমন একটা উদাহরণ দিয়ে দিলে বা এমন একটা স্টোরি দিয়ে দিলে সেখানে কেউই জানলো না। যদি ধরো তুমি কোনো একটা স্বামী বিবেকানন্দের বই পড়লে, স্বামী বিবেকানন্দের বই পড়ে কি হবে, স্বামী বিবেকানন্দের বই পড়ে তুমি কোনো একটা তার স্টোরি করলে, কিন্তু সেই স্টোরিটা বেশি কেউ জানেই না, তাহলে সেইখানের ক্ষেত্রে কিন্তু সেইগুলো কিন্তু অ্যাভয়েড করাই ভালো। কারণ যে এক্সামিনার হচ্ছে তাকে সেই ইভেন্টটা সম্বন্ধে জানতে হবে, তবেই সে তোমাকে নাম্বার দেবে। এমন নয় যে তুমি একটা কিছু লিখলে সে জায়গায় গুগলে সার্চ করবে তারপরে তোমাকে করবে, সেরকম কিন্তু না। মানে একটা কমন ইভেন্ট সবচেয়ে বেটার, কমন ইভেন্ট সেটা দিয়ে তোমাকে শুরু করতে হবে। ঠিক আছে, এবারে এটা হচ্ছিল আমার এসে স্ট্র্যাটেজি। আর আমি আশা করি আমি যত এসে লিখেছিলাম তার মধ্যে এইটা এসে সবচেয়ে বেস্ট লিখেছিলাম। এবারে মার্কস যখন আসবে তখন জানতে পারবো যে কত মার্কস পেয়েছিলাম, কিন্তু আমার যতদূর এতদিনের শিক্ষা তার থেকে মনে হয় এটা একটা বেস্ট অ্যাপ্রোচ। কাদের জন্য? যারা ইংলিশে যাদের উইক তাদের জন্য একটা বেস্ট অ্যাপ্রোচ, কারণ আমিও নিজেও সেই প্রবলেমটা ফেস করেছি। তোমরা যাতে প্রবলেমটা ফেস না করো তার জন্য আমি বললাম। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিও, আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। বাই বাই।